ওকে, হোম টুতে যাই। আর বাকি যেই কাজগুলো আপনাদের পেন্ডিং আছে সেই পেন্ডিং টাস্কগুলো যত দ্রুত সম্ভব শেষ করেন, ঠিক আছে? যত দ্রুত দ্রুত সম্ভব শেষ করেন, তা না হলে কিন্তু একটা কথা আছে না, লেট হলেই, ঠিক আছে, লেট হলে দেরি হয়ে যায়, এরকম হবে আর কি। গেট ইনভলভ, এটা দিব কন্টাকাস। হ্যাঁ, লেট করা যাবে না। S3, এখানে একটা কাজ করব, SREAF, এটা দিয়ে দিয়া SREF, হ্যাঁ, এটা দিয়ে দিয়ে সার্চ করব। এখানের মধ্যে বলে হচ্ছে টোটাল এত, এটা যে কোনো একটা কজেস ডিটেলসের লিঙ্ক দিয়ে দিব, যেহেতু এটা কজেসের। রিয়ন, কি অবস্থা? প্র্যাকটিস কি করতেছো? জি ভাইয়া। আচ্ছা, আটকাছি, আবার উঠতেছি ভাইয়া। ওই এনজয় করতেছি। তাই না? জি ভাইয়া। আর ভাইয়া, আপনার কাছে যে এই এইচটিএমএল এর যে স্ট্রাকচারটা, এখানে হাইফেন থেকে কি ডাবল আন্ডারস্কোর ইউজ করলে ভালো হয় ওয়ার্ডপ্রেস করার জন্য? এটা আসলে ওয়ার্ডপ্রেসের জন্য কোনো কিছু বিষয় না, এটা মার্কআপ যেভাবে করলে ইজিলি মডিফাই করা যাবে ওইরকম হলেই হবে। আন্ডারস্কোর হাইফেন ওটা ইম্পর্টেন্ট না। জি। ওইভাবে মার্কআপ করতে হবে যেন আমি আমার এই মার্কআপটা এডিট করার পরে যে কোনো জায়গায় নেওয়ার পরে যেন আমার ডিজাইনটা না ভেঙে যায়। আমি হোম পেজ থেকে অ্যাবাউট পেজে যাওয়ার পরে যেন আমার ডিজাইন ভেঙে না যায়। হ্যাঁ, এখন আমি এমনভাবে ডিজাইন করলাম, একটা সেকশনের মধ্যে, একটা কলামের মধ্যে এমনভাবে সেকশন করলাম যে এটা আমি হোম পেজে ঠিক আছে, কিন্তু যদি অ্যাবাউট পেজে নিয়ে যাই সেকশনটা, তাহলে ওইটা ডিজাইন নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার ওই ডিজাইনটা হলো না। আপনি যে এত কষ্ট করে এতদিন আপনাদেরকে এত জিনিস শিখালাম, এগুলার কোনো মানে মূল্যই থাকলো না, ঠিক আছে? এমনভাবে কাজ জি করতে ভাইয়া। হবে যে কোনো জায়গার মধ্যে যে যেন আমার ডিজাইনটা ঠিক থাকে, তাহলে আপনার ডিজাইনের মধ্যে 5 রেটিং আসার সম্ভাবনা বেশি থাকবে। এই একটু লেট হলো, লেট হবে কয়টা হবে? হ্যাঁ, তখন অভ্যাস হয়ে গেলে তখন এইভাবেই করতে হবে। আর একবার যদি ভেঙে চুরে করে, আবার আমি এমনও দেখছি, আপনাদেরকে নাম বলবো না, অনেকেই দেখছি, দুই একজন এরকম দেখছি যে আমি ক্লাসে যা দেখাচ্ছি, যে সিস্টেমে দেখাচ্ছি, এইটার ধারে কাছেও প্র্যাকটিস করতেছে না, ঠিক আছে? নিজের মতন করে উল্টা পাল্টা ক্লাসের নাম দিয়ে মানে কাজ করা প্র্যাকটিস করতেছেন। তাহলে আসলে আহ, কিভাবে ওই কাজটা কিভাবে করতেছেন, মানে তাহলে ক্লাসে জয়েন করে কি লাভ হলো, কি শিখলেন তাহলে? হ্যাঁ, যদি নিজের মতন করেই করেন, হ্যাঁ, নিজের মতন করে কখন করবেন? যখন আপনি কাজ শিখে যাবেন, ঠিক আছে? যখন আপনি আপনার কাজ শেখা হয়ে যাবে, তখন আপনি বুঝে যাবেন যে কোন সিস্টেমে কাজ করলে আমার জন্য ভালো হয়। এখন আপনি মাত্র কাজ শিখতেছেন, এখনই যদি আপনি উল্টা পাল্টা করে মার্কআপ করেন, তাহলে তো আপনি মানে একটা সিস্টেমটা ধরে রাখতে পারবেন না। এটা ঠিক আছে যে আমি যেটা করতেছি এটা 100% রাইট ওয়ে নাও হতে পারে, তাই বলে অ্যাটলিস্ট আপনার চাইতে ভালো তো অবশ্যই ধারণা রাখি। হ্যাঁ, এই জন্য আমি মনে করি যে প্রথম অবস্থায় যেইভাবে সেকশন টাইটেল নিচ্ছি, যেভাবে অ্যাবাউটের টাইটেল নিচ্ছি, এইগুলাকে একটু মনোযোগ সহকারে এই জিনিসগুলোকে মেনটেন করতে হবে। মেনটেন না করলে তো বিপদ। জয়েন আস টুডে, এটা দিব হলো কন্ট্যাক্ট। বেশি সময় লাগবে না, লিঙ্ক আপ হোম পেজেই তো সময়, হোম পেজের মধ্যেই তো সময় লাগবে। এটা হলো দিব ডোনেট। স্টার্ট হেল্পিং পোর পিপল, কন্ট্যাক্ট আস। আচ্ছা, লিঙ্ক আপগুলো আমরা বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ব্লগ। ব্লগ হলে ব্লগ ডিটেলস, এই যে ব্লগ। ভাইয়া, হ্যাঁ, আগুন কি সম্পূর্ণ ফ্রি নাকি না, লারাগন মাসে? একদম একদম ফ্রি ছিল। এখন তাদের যখন অনেক ইউজার বেড়ে গেছে,
তখন তারা করছে কি, লারাগনটাকে প্রো করে ফেলছে, ঠিক আছে, জি লারাগনটাকে প্রো করে ফেলছে। এখন প্রো করলেও ধরো এখন কত 7 পয়েন্ট সামথিং ভার্সন মনে হয় এখন আছে লারাগনের ভার্সন, বা 6.7 ভার্সন পর্যন্ত লারাগনটা ফ্রি এসআরএফ। হ্যাঁ, জি আহ, আপনার বারবার লাইসেন্সের জন্য পপ আপ একটা ইয়ে show করছে। লাইসেন্স ওই ভার্সন না, তোমার এটা ভার্সন ডাউনলোড করতে হবে 6 ভার্সন যেটা, সেটা ডাউনলোড করতে হবে। হ্যাঁ, আমি দেখি তো আমার এখানে লারাগনটা আছে নাকি ডাউনলোড করা। আমি এক্সাম দিয়ে করছিলাম, কিন্তু ভাই এক্সামে বিরোধ দেওয়ার কারণে আমার সব ডিজাইন চলে গেছে। আবার যদিও এক দিনের ভিতরেই এটা করে ফেলছি, সমস্যা হয় না। আচ্ছা লারাগন, আমি লারাগনের ডাউনলোড লিঙ্ক দিব না, ঠিক আছে, গিটহাবের জি ভাই। ডাউনলোড লিঙ্ক আছে। লারাগনটা আনইনস্টল করে ওইটা ইনস্টল করে নিও, তাহলে ঠিক হয়ে যাবে। জি ভাই। শফিক ভাই কোথায় আজকে? আমার না, কাছে কারেন্ট নেই ধরো, মানে ও, কারেন্টে তো খুব প্রবলেম করে, তা অবশ্য ঠিক। আরো ভাই বৃষ্টি হচ্ছে তো সব জায়গায় প্রায়। আমার এখানেও কারেন্ট নেই, ল্যাপটপের চার্জ তো 30 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। আহা, তো ল্যাপটপে অনেক সুবিধা দেখতেছি এই ক্ষেত্রে। কারেন্ট গেলেই তো তুমি কি বড় মনিটর ইউজ করো নাকি ল্যাপটপের মনিটর দিয়ে কাজ করো? ল্যাপটপ মনিটর দিয়ে করি। আমার 1920 পর্যন্ত নেই, এর জন্য আর কি ডিজাইনের কোনো সমস্যা হয় না। আচ্ছা, বেশি সমস্যা হচ্ছে না। আচ্ছা, ল্যাপটপের প্রাইস কত পড়ছে? প্রাইসই তো বেশি নিয়ে ফেলছে তুমি প্রায় তুমি তুমি এটা যদি এলিট বুক সিরিজ নিতে তাহলে ভালো হতো। জি ভাই, আমার মানে এখন মনিটরটা তুমি একবার আমাকে জিজ্ঞাসা করলা না, তুমি আমাকে একটা বার জিজ্ঞাসা করলা না যে ভাই ল্যাপটপের কোন সিরিজটা নিলে ভালো হয়? বাংলাদেশে যে সিরিজগুলো আসে ল্যাপটপের, ওই সিরিজগুলো একটু লো লো ক্যাটাগরির, মানে বডি থেকে শুরু করে পার্টসপাতি একটু লো ক্যাটাগরির করে, কারণ হচ্ছে এটার প্রাইস রেঞ্জটা কমানোর জন্য, বুঝতে পারছো? জি প্রাইস রেঞ্জটা কমানোর জন্য একটু কোয়ালিটিটার উপরে ছাড় দেয়। হ্যাঁ, আর জি আর কিছু কিছু এসপি ল্যাপটপ আছে যেগুলা শুধুমাত্র জাপান, ইউএসএ, সিঙ্গাপুর, মালয়েশিয়া এই সকল দেশের জন্য বানানো, ঠিক আছে, কারণ তারা বেশি প্রাইস দিয়ে নিতেও তার গায়ে বাঁধে না, এই জন্য তারা ওইরকমভাবে কোয়ালিটি দেয়। তো ল্যাপটপ যদি ইন ফিউচারে কিনো, ল্যাপটপে যদি কিনো তাহলে অবশ্যই এলিট বুক সিরিজ যেগুলোকে বলে, এলিট বুক, এসপি এলিট বুক দেখবা। আমাদের বাংলাদেশে যেগুলো আসে সেগুলো হচ্ছে এসপি প্রোবুক নোটবুক, জি প্রোবুক নোটবুক, এগুলো হচ্ছে মানে ধরো তুমি যদি নাম্বার ক্যাটাগরি করো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তাহলে 1 নাম্বারের পরের সিরিয়ালগুলা এলিট বুক সিরিজগুলো অনেক শক্তিশালী এবং অনেক দিন টিকে, ঠিক আছে। এটা কারণ হলো তাদের বডি অনেক শক্তিশালী, তাদের এসএসডি ভালো থাকে, তাদের র্যাম ভালো থাকে, তাদের প্রসেসরগুলো একদম ভালো মানের ইয়ে, মানে সব কিছুই ধরো ভালো ভালো মানের গুলা দেওয়ার ট্রাই করে, কারণ তারা যে বেশি দাম নেয় এই জন্য। জি জি। তো তুমি কিনে ফেলছো, তাই তোমাকে পরে আমি আর কিছু বলি নাই কিন্তু, যে ঠিক আছে এখন কিনেই ফেলছো। আসলে ভাই এটা আমার এক আঙ্কেলের মাধ্যমে হয়েছে। এটা আসলে আমাকে বললে আমি একটা আইডিয়া দিতাম, কিন্তু আমাকে তো বলো নাই। একটা সিরিজের নাম এলিট বুকসটা হলো একটা ল্যাপটপের সিরিজের নাম, মানে এসপির, তাই না? এই জন্য মনে হয় 8 বছর পর ডিসপ্লে এখন পর্যন্ত 8 মাসের মতো সার্ভিস লাগছে। এখন ডিসপ্লের বিষয়টা হয় কি, ডিসপ্লেটা যে কোনো সময় নষ্ট হতে পারে, কিন্তু অন্য অন্য পার্টস গুলা অনেক ইম্পর্টেন্ট। ডিসপ্লেটা আসলে আমার ই লাগে সার্ভিস লাগে না। আচ্ছা আচ্ছা, তো বুঝতে পারছো রিয়ন, এই যে আমি আমি যে একটা ল্যাপটপ ইউজ করতেছি, এটা হলো বসুন্ধরা থেকে কিনেছি, ঠিক আছে, বসুন্ধরা থেকে কিনেছি সেকেন্ড হ্যান্ড। সেকেন্ড হ্যান্ড বলতে যে সেকেন্ড হ্যান্ড শোরুমের মধ্যে কিনে না, বিক্রি করে, জি ওইখানে আমাদের সেকেন্ড হ্যান্ড বলতে মানে ল্যাপটপটা নতুনের মতনই ধরো 15-20 বার চার্জ হয়েছে বা সামথিং এলস এরকম, বুঝছো, এরকম জি। ব্যাটারি সাইকেল কাউন্ট দেখা যায় যে কত ইয়া হয়েছে। তো তো ওইটা আমি নিয়েছি হলো 72 না 75 হাজার টাকাতে নিয়েছি। এটা আমার মডেল হচ্ছে এলএসপি এলিট বুক
G8 Ryzen 7 আমার 8 জিবি র্যাম ছিল, 8 জিবি র্যাম দিয়ে আমার অনেক ভালো চলতেছিল। প্রায় 2-3 বছর চালানোর পরে মনে হয়েছে যে না, আমি আসলে র্যামটা বাড়াই। পরে আরও 16 জিবি র্যাম দিয়ে এখন 24 জিবি র্যাম করছি, ঠিক আছে। তো 24 জিবি র্যাম আবার এসএসডি আপডেট করছি। তো আমার ল্যাপটপটা হেভি চলতেছে, মানে আমার ডেস্কটপ পিসি যেরকম, আমি তো এখন যে রেকর্ড করতেছি, ক্লাস নিতেছি, এটা কিন্তু ল্যাপটপ দিয়েই করতেছি। ল্যাপটপ দিয়ে করতেছি, কিন্তু মনিটর আছে আর কি পাশে, বড় মনিটর। সো এমনভাবে ইয়ে করতে হবে যেন আমাদের আর কি সুবিধা হয়, বুঝছো। জি ভাইয়া। আপনার ওই সেকেন্ড যে ল্যাপটপগুলো ওটা অনেক ভালো হয়। আমার প্রেসার এগুলোর মধ্যে কিন্তু এলিট বুক সিরিজই কিন্তু আসে বেশিরভাগ। কারণ কি, এগুলো দেখা যায় অনেক দিন লাস্টিং করে, বাহিরের সারা অনেকদিন লাস্টিং করে। বাহিরের দেশের মানুষজন দেখা গেছে যে 1-2 বছর 2.5 বছর ইউজ করে পরে ওই ভার্সনটা আপডেট করে ফেলে, ঠিক আছে। এই ভার্সনটা আপডেট করে ওই আপডেটগুলা কোনো একটা দোকানদারের কাছে বিক্রি করে দেয় বা পুরাতন কোনো শপে বিক্রি করে দেয়। তারপর এইটাকে আবার একসাথে জড়ো করে তারপর ইন্টারন্যাশনালি আমাদের মতন গরিব দেশ যারা আছে তাদের কাছে পাঠিয়ে দেয়, ঠিক আছে, এরকম। কিন্তু ওইগুলো অনেক ভালো, ওইগুলো অনেক ভালো। আর রাইজেন এমনিতে শক্তিশালী প্রসেসর। হ্যাঁ, রাইজন ভালো। রাইজন আমি তো এখন কম্পিউটার কিনলে রাইজেনই নিই, বুঝছো। জি টেরিটি ভাইয়া, ইচ্ছা ছিল যে পিসি বানানো, তবে না, ল্যাপটপ নিছো ভালো হয়েছে, সমস্যা নাই। তবে একবারে যে খারাপ বিষয়টা এরকম না, মানে ভালোর খারাপের একটা বিষয় আছে না। ধরো এলিট বুক সিরিজটা নিলে তুমি এক গ্রেডে থাকতা, এখন ধরো বি গ্রেডে আসো, এই মানে তোমার বডি পার্টস, বডিটা একটু দুর্বল থাকে, পার্টসগুলো যদিও 19-20 খুব একটা ডিফারেন্ট করে না, কিন্তু বডিগুলা অনেক ইম্পর্টেন্ট। প্লাস্টিক, এটা প্লাস্টিক বোর্ড। হ্যাঁ, বডি দেখবা অনেক সময় এই যে বিভিন্ন কম্পিউটার গ্রুপের মধ্যে পোস্ট করে যে আমার ল্যাপটপের এই মনিটরের নিচের যে প্লাস্টিকটা এটা ভেঙে গেছে, কোথায় থেকে রিপেয়ার করতে পারি, এরকম করে অনেকেই পোস্ট করে। খুব সাবধানে এই জিনিসগুলো ইউজ করবা, মানে যেন না ভাঙে, ভাঙলে বিপদ, জি বুঝছো। ভাইয়া। ভাঙলে এগুলা বিপদ, এগুলা সহজে পাওয়া যায় না। ইচ্ছা ছিল যে আপনার অফিসে যাওয়া, ওখানে একটা দোকান আছে মিরপুরে, পুরাতন ল্যাপটপের দোকান, ওখানে যাওয়ার কথা ছিল। তবে আঙ্কেল গুলো যে আমার নতুন শপের দোকান আছে, তো ওনার সাথে গিয়ে আপু কিনে আনছে, আমিও যাইনি। ও, কনফিগারেশন কি কি বলো তো। আমার এটাতে আপনার i5 এর প্রসেসর আছে, 13 জেনারেশন। আর র্যাম র্যাম কত জিবি? র্যাম 8 জিবি, মানে এটা 32 জিবি পর্যন্ত আপডেট করা যাবে। আর এসএসডি আছে 512 জিবি। আচ্ছা আচ্ছা, তুমি একটা সময় করে, কোনো একটা সময়, এখন যদিও চলতেছে, চলবে, নতুন ল্যাপটপ চলবে, আগামী 1 বছর চলতে থাকুক, পরে তুমি একটা আরো 16 জিবি একটা র্যাম লাগা নিবা, ঠিক আছে। জি ভাইয়া। যদি যদি স্লট ফাঁকা থাকে আরেকটা 16 জিবি র্যাম লাগিয়ে নিবা, তাহলে 24 জিবি হয়ে যাবে, তাহলে ভালোই চলবে। জি ভাইয়া। আমার র্যামে আর 2 জিবি কোনো জায়গা আছে। এইটা আসলে যেমন এই যে টাস্ক ম্যানেজারের মধ্যে যদি যাই, পারফরমেন্স, আর উইন্ডোজ RAM? 11 দ্বারা এই যে দেখো, এই যে র্যাম, এই র্যামের মধ্যে আমার টোটাল র্যাম হলো 24 জিবি, ঠিক আছে। 24 জিবির মধ্যে দেখো আমার র্যাম 48% পর্যন্ত মানে জায়গা দখল হয়েছে, ঠিক আছে। আর এসএসডি হচ্ছে টুইন মেসের এসএসডি 500 জিবি। আমি আমার ল্যাপটপ দিয়ে তো ভিডিও রেন্ডারিং করি। রাইজেন এর প্রসেসর দিয়ে সবকিছু করা যায়। গেমিং প্রসেসর যায় এটা বেশ ভালো। দেখ গ্রাফিক্স কার্ড ইউজ নাই। না, আমার ওটার মধ্যে ডিফল্ট গ্রাফিক্স কার্ড। আমার 128 এমবি আছে। ও, এটার মধ্যে এটা দেখো তো, তোমার এটা কত, এই যে এটা, প্রথমে এই যে কোর দেখো তো কত, কোর এবং হলো ওই যে লজিক্যাল প্রসেসরটা দেখো, হ্যাঁ এই যে এখানে সিপিইউ থেকে এটা দেখো কত। এগুলা এগুলা যত বেশি তত বেশি পারফরমেন্স ভালো। সিপিইউ তো ভাই হ্যাঁ, বেস স্পিড 1.13 এই যে এটার কথা বলতেছে, হ্যাঁ বেসিস এইটা কত, কোর কত, কোর কোর আপনি 8 আছে। আ- আর হচ্ছে কোর হচ্ছে কত, 10 কোর 10, আর লজিক্যাল প্রসেসর, লজিক্যাল প্রসেসর 12। ও এদিকটা কমায় দিছে।
এই দিক দিয়ে হলো লজিক্যাল প্রসেসর হলো মানে 16টা প্রসেস সে একবারে করবে, ঠিক আছে? 16টা জি। করবে একসাথে, আর কোর হলো 8। হ্যাঁ, আচ্ছা, জি একদিক দিয়ে কমাই দিয়ে আরেকদিকে বাড়াইছে আর কি, বুঝছো? জি ভাইয়া। চালাতে থাকো, খুব বেশি অসুবিধা হবে না। এ, নতুন তো এমনিতেই তেমন সমস্যা মনে হচ্ছে না। না, নতুনে তো কোনো, নতুন তো সবসময় ভালো। এইটা তোমার 1-2 বছর ইউজ করার পরে বোঝা যাবে আসলে কেমন। অনেক সময় ভালো চলেও। মানে একটাতে স্যাটিসফ্যাকশন হতে পারতেছে না আমার ডিসপ্লের কারণে। ডিসপ্লে আইপিএস ডিসপ্লে এসএস ও, আইপিএস কি এটা ডিসপ্লে ফুল কি? এইচডি ফুল এইচডি আছে। জিও না কি জানি ওটা দেখলাম। ও আচ্ছা মানে আচ্ছা। নিচ থেকে দেখলে উপর থেকে দেখলে একটু অন্যরকম দেখা যায়। তাহলে ডিসপ্লেটা এই যে বললাম, কিছু না কিছু পার্ট দিয়ে মানে একটু দুর্বল করে ফেলে, বুঝছো? জি ভাই, এই দেখতেছি। কিন্তু এটা যদি এলিট বুক সিরিজ হতো, তুমি ল্যাপটপের মনিটর দেখে মনে হতো প্রায় ম্যাকবুকের কাছাকাছি মনিটর, বুঝছো? জি আচ্ছা, এটার শেষের দিকে কাস্টম টু নেট। এইভাবে খুঁজতেছি কেন? আমি তো এইভাবেই খুঁজতে পারি। আচ্ছা, যাই হোক, এগুলো আর দরকার নেই। সোশ্যাল কি দেওয়া লাগে? না, সোশ্যাল দেওয়া লাগে না। যদি ইন্টারনাল পেজের লিঙ্ক থাকে সেক্ষেত্রে দিবা, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই, ঠিক আছে? ইন্টারনাল যেমন এই যে কেরিয়ার ফিচার্স, এগুলো নামে আমাদের পেজ নাই, এগুলো দরকার নেই। যদিও ফুটারে না দিলেও চলে, তবু আমি মানে দেই আর কি। ভাই একটা জিনিসই বুঝলাম, দিন শেষে এইচটিএমএল সিরিজ লাগবে। ওয়ার্ডপ্রেস করে এই যে ওস্তাদে আমি লাস্ট বেস ওস্তাদে যেটা নিচ্ছি, সেখানে তারা হারে হারে ট্যাপ পাচ্ছে যে HTML CSS। অনেকে দেখতেছে আবার ওখান থেকে এখানে ভর্তি হয়েছে। হ্যাঁ, HTML CSS ভালো না জানার কারণে ওয়ার্ডপ্রেসে ফাংশনালিটি ঠিকই করতে পারতেছে, কিন্তু মানে সাজাতে পারতেছে না, মানে জিনিসটাকে ফিনিশিং করতে পারতেছে না। তখন অনেকেই আবার এখানে ভর্তিও হচ্ছে, অনেকেই ভর্তি হচ্ছে ওস্তাদ থেকে। বলা হয় না যে আপনার সিএসএস লাগবে না এই লাগবে না, এর জন্য সবাই আর কি ভূমিকায় পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিএসএস শিখে রাখতেছে না, বলে যে অনেকেই বলে যে কিছু শিখে। ওয়ার্ডপ্রেসে তো কোনো সিএসএস করা লাগে না, জানা লাগে না, ডাইনামিক করলেই হয়ে যায়। কিন্তু আসলে জিনিসটার মধ্যে মানে জিনিসটা গোপন রাখে কথাটাকে, ঠিক আছে? জি ভাই, গোপন রাখে। মানে মেইন কিন্তু এইচটিএমএল সিএসএস এর কাজ এটা, ফ্রন্ট-এন্ডের কাজ এটা। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেসের মধ্যে কিছু রেডিমেড কিছু ফাংশন আছে, সেই ফাংশনগুলোকে আমাদের ইউজ করতে হয়, ঠিক আছে? রেডিমেড কিছু ফাংশন আছে, ওই ফাংশনগুলো ইউজ করে আমাদের থিমটাকে সাজাতে হয়। এখন কিছু কিছু ফাংশন যেগুলো ওয়ার্ডপ্রেসের কোড থেকে আসতেছে, ওইগুলোর মধ্যে আমাদের সিএসএস করে ঠিক করতে হয়। তখন সিএসএস নলেজ না থাকলে দেখা গেছে যে অনেকে আছে সিএসএস সাসের নামই জানে না, ঠিক আছে? সাস যে একটা সিএসএস এর একটা কম্পাইলার, এটার নামই জানে না, সে শিখবে কোথা থেকে বলো? তাই তো ভাইয়া। ঠিক আছে, এগুলো বিপদ। এগুলা কি সেকশন? ডোনেট নাও। ভলান্টিয়ার এটা। টিম। এই ইনারভেল দ্বারা এটা হ্যাঁ, এই যে লিঙ্ক আপ অবশ্যই, এটা টিম, যেহেতু টিমের একটা সিঙ্গেল কার্ড, তার মানে তার ডিটেলস পেজে যাবে। যেহেতু এটা টিমের সেকশন একটা, তাহলে টিমের ডিটেলস পেজে যাবে। জি আমি কিন্তু HTML CSS শিখছি রিডিজাইন করে করে, ঠিক আছে? আমি কিন্তু এরকম টিউটোরিয়াল পাই নাই। হ্যাঁ, রাসেল ভাইও যে টিউটোরিয়ালগুলো করা ছিল, ওইগুলো তো এত বড় বড় টিউটোরিয়াল ছিল না, মানে বড় বড় ছিল না। দেখা গেছে একটা দুইটা হোম পেজের, ঠিক আছে? দেখবা একটা দুইটা হোম পেজের সর্বোচ্চ ভিডিও ছিল, ইনার পেজ এটা সেটা নানান কিছু ছিল না কিন্তু।
তো আমি যখন অফিসিয়ালি জব করা শুরু করি তখন আমাকে শুধুমাত্র মানে দেওয়া হতো কি একটা ই কমার্স সাইট দিত বা একটা বিজনেস সাইট বা সামথিং, যে কোনো সাইট ধরা দিয়া বলতো এটা ওয়ার্ডপ্রেসে করা আছে, এটাকে এইচটিএমএল এ কনভার্ট করেন। ঠিক আছে? জি তখন ওইখানে যখন কাজটা করি, ওই কাজটা করার সময় মানে ইন্সপেক্ট করা লাগতো তো অনেক, কারণ আমার তো ফিগমা নাই, পিএইচডি নাই, কিছুই নাই, ওই সময় তো ফিগমা হয়ই নাই। আহ, তখন আমি ইন্সপেক্ট করে করে দেখতাম যে এখানে কিছু কিছু জায়গায়, যে সকল জায়গার মধ্যে একটু হোভার ইফেক্ট, ওগুলো আমি ইন্সপেক্ট করতাম, ইন্সপেক্ট করে দেখতাম তারা কিভাবে হোভারটা করছে। তখন ওই সিএসএস গুলো দেখতাম, দেখে দেখে তারপর আমি ওই সিএস গুলো কপি করে আমার জায়গার মধ্যে বসাতাম। এইভাবে করে করে তখন আমি আমার ইয়েটা শিখছি, মানে কি বলে এটাকে, যে ফুটার গুলো এখন করে লাভ নাই, ফুটার পরে রিডিজাইন করে আমি অনেক কিছু শিখছি। জি রাসেল ভাই তো ভিডিও আমি কিছুই বুঝতে পারি বুঝতে পারতো না? প্রথমে না ভাই প্রথমে দিন থেকে তামরিক ভাইকে বললাম যে ভাই আমি তো শিখে যাচ্ছি তো আমাকে আচ্ছা, তানভীর ভাই তোমার কি চাচাতো ভাই? আমার ফুফাতো ভাই ফুফাতো ভাই। জি আচ্ছা। তামরিক ভাই ছোট ভাই তামরিক ভাই হুম। তাদের সাথে তো আমার ভালো সম্পর্ক ছিল, বুঝছো? জি খুবই ভালো সম্পর্ক ওনারা ছিল। তো তামরিক ভাই তো ওয়ার্ডপ্রেস করে হ্যাঁ। আমি বলছিলাম আপনার কথা যে ভাইয়ের কাছে আমি ক্লাস শিখতেছি তো বলছে যে তুমি তো ভালো বোঝেন সমস্যা নেই। আমাকে চিনে? জি ভাই অবশ্যই আমি কমেন্টস দেখি হ্যাঁ। আপনার ওখানে কমেন্টস করতে দেখি ভাইকে আচ্ছা, এক মিনিট। আচ্ছা, তাহলে এখানে ব্লগের মেটা এগুলা শেষ হলো, এখানের মধ্যে ব্লগ ডিটেলস ইনার পেতে সময় লাগে না, যত দ্রুত সম্ভব শেষ করে দিতেছি। এগুলোর মধ্যে ব্লগ ডিটেলস। আর ভাই আপনার প্রত্যেকটাই বুঝি কিসের জন্য কারণ দোকান শুরু হয়ে যাচ্ছে আপনাকে দিয়ে ও এই 2000 আপনার 18-19 সালের ভিডিও ছিল যেগুলোতে আপনি সাবলাইম টেক্সট দিয়ে কাজ করাইতেন তারপরে কিভাবে পিএইচডি টু এইচটিএমএল করেছেন হ্যাঁ, পুরা তখন তো পিএইচডি ছিল, পিএইচডি ছিল তখন। হ্যাঁ, আর জি ভাই। পিএইচডিতে সার্চ করলে আমার টিউটোরিয়াল চলে আসতো। এখন ভিডিও দেই না, ভিডিও দিতে হবে আমার, আসলে অনেকদিন যাবত দেই না তো। তো ভাই একটা আফসোস আপনাকে আমি দেখাতে পারি না আমার কাজগুলো কারণ আনফরচুনেটলি মানে আমার এগুলো হারাই গেছে পিসি নষ্টের কারণে হ্যাঁ। সব ফাইলগুলো চলে গেছে এখন একটু বুদ্ধি হয়েছে এখন অনলাইন রাখি ফাইলগুলো তখন তো ছিল না। ও রাখছিলাম আর সব কেটে গেছিল আর কি উইন্ডোজ আর দ্বারা। স্যার আপনার অনেক ই করছিলাম প্র্যাকটিস করছিল তাই তো? জি জি এই কি বলে রাসেল ভাই, আপনি কি শুধু আমাকে কিভাবে চিনছেন? ওস্তাদের মাধ্যমে? আপনারা সর্বপ্রথম ওস্তাদের মাধ্যমে চিনছেন নাকি? হ্যাঁ আমাকে ওইখানে বলা হয়েছিল যে আপনার এইচটিএমএল সিএসএস কিছু লাগবে না। আচ্ছা। আমি করতে হয়েছি এখন দেখতেছি বুঝি এখন মানে তো আমি তো করতে হয়েছি তো আমাকে এইচটিএমএল সিএসএস কিছু জানি না আচ্ছা, এমনি শুনছিলাম কিন্তু চোখে দেখা তো আপনি এত তাড়াতাড়ি ক্লায়েন্ট ম্যানেজ করে ফেলতে পারছেন? আমার এটা তো অন্য সেক্টর ও, আপনি তো অন্য সেক্টরে কাজ করেন, রাইট? হ্যাঁ হ্যাঁ। আপনার এলাকার নাম জানো কি? আমার এসে টাঙ্গাইলে আপনার এসে মধুপুর টাঙ্গাইলের মধুপুর। হুম। টাঙ্গাইলের মধুপুর থেকে সখীপুর কতটুকু দূরে? ও, সখীপুর তো হচ্ছে আপনার টাঙ্গাইল থেকে পূর্ব সাইড মানে প্রায় 60-70 কিলোমিটার হতে পারে। ও, সখীপুর সখীপুরের ইয়ে থেকে, সখীপুর থেকে আমাদের গ্রামের বাসার দূরত্ব মাত্র 16 কিলোমিটার দূরে, বুঝছেন? তাহলে আপনি গাজীপুর হচ্ছেন ময়মনসিংহের ভালুকা। হ্যাঁ। আলুটা হুম। কাছে না? হ্যাঁ কাছে আমার অবস্থা হচ্ছে আপনার জীবন আমার টাইম সব চলে গেছে আবার একটু একটু করে আমার একটু
রাসেল ভাই আপনাদের এলাকায় আসবো, ঠিক আছে? আমরা আমি যদি আমার ইচ্ছা আছে আপনাদের দেখার মতো। হ্যাঁ বাড়িতে যদি মোটরসাইকেল নিয়ে যাই, সময় যদি ছুটি নিয়ে যেতে পারি, মানে দেখা গেছে যে 5-6 দিনের জন্য যদি বাড়ি যেতে পারি, তাহলে তো মোটরসাইকেল নিয়ে যাই। আমি ট্রাই করব আপনাদের এলাকা থেকে ঘুরে আসতে, ঠিক আছে? আচ্ছা ভাই, আচ্ছা আগে বললেন। আমি চিন্তা ভাবনা করছি আর 3 মাসের চিন্তা ভাবনা করছি আপনার সাথে একদিন থাকবো। তাই না? আর মার্জানা রুমা আপুদের বাসা তো নরসিংদী নাকি নাকি জি ভাইয়া। নরসিংদী কোথায় যেন? শিবপুর? হ্যাঁ, না আমার আমি ভাই কোনো শুধু পরে স্টেশনের কাছাকাছি পরে যে নরসিংদী রেল স্টেশনের কাছাকাছি? আমাদের বাড়ি থেকে যেতে হেঁটে হেঁটে 15-20 মিনিট লাগে। বা সিলেট যে ট্রেনের যে রুটটা এখান থেকে দেখা যায় দাঁড়াই হবে বা নদীর পাড়ে আমাদের বাসা থেকে আচ্ছা। কাছাকাছি। আসেন আমাদের এদিকে। খুব বেশি যাওয়া ওদিকে যাওয়াই হয় না আসলে, নরসিংদী এরপরে হলো এদিকে যাওয়া হয় না, বাট যদি যাই তাহলে অবশ্যই জানাবো, গ্রুপে মেসেজ দিব। না আমি লাস্ট কিছুদিন আগে আগারগাঁও গেছি। তো ভাবতেছিলাম যদি টাইম পাইতাম তাহলে মিরপুরে ও, দিয়ে যেতে অফিসে ভিজিট করে। আমি তো সবাইকেই বলি যে ঢাকা আসলে দেখা করে যেতে, আপনারা আসলে অবশ্যই দেখা করবেন। আমি গেছিলাম একদিনের জন্য, তো দুদিন থাকতাম আমার ফ্যামিলি থাকতে পারতাম। কাজিন থাকতো, তো আমি যদি থাকতাম তো আমার ইচ্ছা ছিল যে আমি যাব। ও, আচ্ছা ভাই, আপনি মিরপুর কত আছেন? 12 নম্বর। হুম। একে যাওয়ার চিন্তা ভাবনা করছেন? 12 নম্বর এসে ফোন দিয়েন, তাহলে আমি অ্যাড্রেস বলে দিব না। আচ্ছা। আর আমি কালসির 12 নম্বর কালশির পাশেই, হ্যাঁ কালশির পাশেই বলতে পারেন। আমি তো এখানে ডিপ্লোমা কমপ্লিট করছি। ডিপ্লোমা কোথায় কমপ্লিট করছেন? এখন মূলত করি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে তো আমার খালাতো বোন এখানে পড়াশোনা করে। খুব বেশি আশ্চর্য হলো, কারণ আমি সেখানে 4 বছর পড়াশোনা করছি, আমি এলাকা চিনি না। ও, আপনি কি হোস্টেলে ছিলেন? হোস্টেলে ছিলেন আপনি? না না হোস্টেলে ছিলাম না, আমি হোস্টেল থেকে জানি নরসিংদী থেকে এসে ক্লাস করতেন? না 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 আমার শুনতে না, আমি মফিসে থেকে ও, আপনার ডিপ্লোমা বেস কত বেস সেশন ছিল? 12টা। আচ্ছা আচ্ছা। এবার আমি নিজেই মানে আসতেছিলাম, একটু অবাক হয়ে যায় যে আমার কাবিনে জিজ্ঞেস করতেছে এটা কি কালতলা কলোনি, বলতেছে না আমি কিনা এটা কালতলা কলোনির মতো লাগতেছে। আচ্ছা। আগাইলাম বড় যেটা কালতলা, মানে আমি নিজেই অবাক এত চেঞ্জ হয়েছে মেট্রো রেলের। হ্যাঁ রাস্তাঘাট তো অনেক, মহিলা পলিটেকনিকের সামনের রাস্তাটাও তো অনেক বড় করছে। আগে আমরা যখন ছিলাম ফুটকার্ট একটা ফুচকার দোকান ছিল না, এখন ফুটকার্টের জন্য বসা যায়, ও অনেক আপডেট হয়েছে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক। এই imagine তো করেন, আমি যখন জার্নি করতাম খুব কষ্ট করে জার্নি করতাম, 2-3 ঘন্টা জ্যামে ছিল। আচ্ছা। এখন আমার কাছে 10 মিনিটে আগাটা চলে যাওয়া যায়। হ্যাঁ অনেকেই তো এখন মহিলা পলিটেকনিক নিয়ে মিরপুর 12 নম্বর থেকে যে ক্লাস করে, আগারগাঁও নামে, আগারগাঁও থেকে ওইখানে যে ক্লাস করে। যাই, মেট্রো রেলটা ভালো, মেট্রো রেলটা হয়ে ভালোই হয়েছে। আমার পরীক্ষার সেন্টার ছিল মহিলা পলিটেকনিকে, আমিও তো পলিটেকনিকে পড়াশোনা করছি। ডিপ্লোমা। হ্যাঁ হ্যাঁ, আমি তো বেসরকারিতে পড়াশোনা করছি, সাইক পলিটেকনিকে। হ্যাঁ মি- ওখান থেকে পলিটেকনিক স্টুডেন্ট আমাদের এখানে পরীক্ষা হতো আপনাদের এখানে? কত ব্যাচ? 10-11। 10-11 আমি তো আসলে ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম। আমি ক্লাস 6-এ 2 বছর পড়ছি, বুঝছেন? ক্লাস 6-এ 2 বছর পড়ার কারণে আমার একটা বছর গ্যাপ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সাকসেস। ক্লাস 6-এ দেখেন, ক্লাস 6-এ আমি কিন্তু ফেল করা ছাত্র ছিলাম, ঠিক আছে?
ক্লাস 6 থেকে যখন 7-এ উঠি, আমি মানে গাজীপুরে মাওনায় পড়াশোনা করতাম আর কি। ওইখানে একটা গ্রাম থেকে এসে একটু শহর অঞ্চলে চলে আসছি, তো ওইখানে এসে একবারে ছাত্র খারাপ হয়ে গেছে। আগে ছাত্র ভালোই ছিলাম, পড়াশোনাই করতাম না আর কি। তখন আবার এখানে 1 বছর পড়াশোনা করার পর যখন ভালো রেজাল্ট হয় নাই, একদমই বাজে রেজাল্ট, তখন কাপাসিয়া চলে গেছি আমার দাদির বোনের বাসায়। ওরাও চাচ্ছিল যে ওদের বাসায় থেকে পড়াশোনা করি। ওইখানে যাওয়ার পর পড়াশোনার একটা পরিবেশ পেয়ে গেছে। পড়াশোনার পরিবেশ পাওয়া যাওয়ার পর তো ভালো, অঙ্ক ইংলিশ সব কিছুই ভালো করে পড়াশোনা শুরু করছি। তখন আবার রুলং পাসে চলে আসছে, যেখানে আমি মাওনা চৌরাস্তায় 2-1 সাবজেক্টে ফেল করছি। ওইটা জাস্ট পরিবেশের কারণে আমি আরেকটা স্কুলে যাওয়ার পর আমি 6 থেকে 7 উঠছি, পরে ক্লাসের রুলং 5 হয়ে গেছে, ঠিক আছে। মানে আমি তাজ্জব হয়ে গেছি যে কীভাবে সম্ভব এটা। মানে যেখানে আমি ফেল করে আসছি 6 থেকে 7-এ ফেল করে আসছি, এটার মধ্যে আমি এসে ক্লাসের রুল নাম্বার 40 জনের মধ্যে রুল নাম্বার 5 হয়ে গেছিলো। তো যাক, পরে তো এখানে পড়াশোনা করলাম। এরপরেই আর কি মনে করেন আমার উত্থান শুরু হয়েছে আর কি। মাওনা থাকলে আমি মনে হয় আগাতে পারতাম না, কারণ ওইখানে শহর অঞ্চলের কারণে পড়াশোনার প্রতি বেশি একটা নাই, ঝোঁক নাই, মানে প্রতিযোগিতা নাই আর কি। দেখবেন যে অঞ্চলের মধ্যে পড়াশোনার প্রতিযোগিতা নাই, সেই অঞ্চলের মধ্যে পড়াশোনার মান ভালো না। পড়াশোনাটা হচ্ছে প্রতিযোগিতা। কোনোরকম পড়াশোনা দরকার তো করতেছে, আদারওয়াইজ দরকার সার্টিফিকেট দরকার, তাই করতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। otherwise মানে এটা দিয়ে যে কিছু একটা করব, বড় কিছু করব, হ্যাঁ, এরকম কোনো টেন্ডেন্সি থাকে না। বাবা মা বলতেছে পড়াশোনা করতেছি তাই করতেছি, মানে আমার নিজের প্রয়োজনে পড়তেছি না, বিষয়টা হয় এরকম। কিন্তু এই যে যখন ধরেন একটা সময় আসবে, বিয়ে শাদী করতে হবে, বাবা মাকে দেখতে হবে, বা বিয়ে শাদী করেই ফেলছি, বাড়ি থেকে বিয়ে দিয়ে দিচ্ছে, এখন আমার নিজের ওয়াইফ আছে, নিজের বাচ্চা কাচ্চা হবে, তাদের দেখাশোনা করতে হবে। তো তখন আসলে কিভাবে কি মেনটেন করে আমি আসলে মাথায় ঢোকে না। এই জন্য প্রত্যেকটা স্টুডেন্টের উচিত মেট্রিক পাশের পরেই তার ফিউচার নিয়ে চিন্তা করা, ঠিক আছে। ফিউচার নিয়ে চিন্তা করা, পড়াশোনার পাশাপাশি কিছু একটা করা, কিছু একটা শিখা, যেন ইন্টার বা ডিগ্রি বা অনার্স শেষ করতে করতে সে যেন কিছু একটা করে ফেলতে পারে। বাংলাদেশের পরিস্থিতিতে যদি এই চিন্তা ভাবনা না করে, তাহলে বাংলাদেশ কোনো সময় ডেভেলপ করা যাবে না, করতে পারবে না। মেট্রিক পাশের পরেই তাকে ফ্যামিলির হাল ধরতে হবে আস্তে আস্তে, এটা করতেই হবে, তা না হলে সে বড় হয়ে এটা কিছু করতে পারবে না। কারণ সবাই তো সরকারি চাকরি পাবে না, কারণ সরকারি চাকরি কয়জনে পাবে বলেন? ঘুষ দিয়ে হোক আর যেভাবেই হোক, ভ্যাকেন্সি তো থাকতে হবে। আমাদের বিশেষ করে আমাদের গ্রামে কিন্তু অবস্থা খুবই খারাপ এই শহর অঞ্চলের কারণে। মানে পড়াশোনাই করতেছে না স্টুডেন্ট, মানে মেট্রিক পাসও করে না, মেট্রিক পাসের আগেই তারা গার্মেন্টসে চলে যায়, নাহলে সোয়েটার ফ্যাক্টরি চলে যায়। এখন তারা তো এখন বুঝতেছে যে এখন পড়াশোনা না করলে তারা মাসে 10,000 টাকা ইনকাম করতে পারতেছে, ঠিক আছে। কিন্তু এই 10,000 টাকা আসলে মানে 10 বছর পরে কত টাকা হবে এটা চিন্তা করে না। 10,000 টাকা 10 বছর পরে সর্বোচ্চ 15, 20, 22,000 বা 25,000 টাকা বা 27,000 টাকাই হবে। কিন্তু 10 বছর পরে 27,000 টাকার ভ্যালুটা কি থাকবে, ঠিক আছে, এটা বুঝে। এই যে মূল্যবান সময়গুলা, হ্যাঁ, মানে এই যে মূল্যবান সময়গুলা নষ্ট করতেছে, এরা কিছুই বুঝতেছে না যে তার সময়টা কতটুকু নষ্ট করতেছে। আমি শুধু ভাবি যে ইন্টারে পড়াশোনা করে বা মেট্রিক পাস করে ফেলছে বা ডিগ্রিতে পড়াশোনা করে তারা কিভাবে সময়গুলো নষ্ট করতেছে। তাদের যত কঠিন সাবজেক্টে পড়াশোনা হোক না কেন, একটা স্টুডেন্টের মানে 3 ঘন্টার বেশি পড়াশোনা করার দরকার হয় না। যত কঠিন, সে অনার্সে ফিজিক্স নেক, কেমিস্ট্রি নেক, যত কিছু করুক, এভারেজ দৈনিক যদি 3 ঘন্টা পড়াশোনা করে, আর কলেজের সময় আর 3 ঘন্টা পড়াশোনা বাদে যেই সময় থাকে, তার জন্য মিনিমাম 2 ঘন্টা সময় প্র্যাকটিস করার জন্য থাকে, মিনিমাম 2 ঘন্টা সময় স্কিল ডেভেলপমেন্টের জন্য সময় থাকে। ওই সময়টা তারা মানে স্কিল ডেভেলপমেন্টে না দিয়ে হয় মোবাইলে পাবজি খেলে, না হয় মোবাইলে গেমস খেলতেছে, না হয় কোনো একটা মুভি দেখে সময় নষ্ট করতেছে। ঠিক আছে, আমি মুভি দেখি, সপ্তাহে 1 দিন দেখি একটা, আমি প্রতিদিনই যদি আমার মুভি দেখতে হয়, নাটক দেখতে হয়, তাহলে তো হবে না, ঠিক আছে। লাইফ নিয়ে চিন্তাই করে না, এই কারণে বাংলাদেশে এই অবস্থা। মানে এগুলো শুধুমাত্র সরকারের দোষ না, হ্যাঁ, এগুলো কিন্তু নিজেরও দোষ আছে।
শুধু সরকারি সরকারি চাকরি দিতে হবে, সরকারি করতে হবে, বিষয়টা এরকম না। হ্যাঁ, এখন মনে করেন আমি এই লাইনে আসছি, কাজ করতেছি, এই লাইন তো আমার ফ্যামিলি থেকে বলে নাই আসতে, আমি আমার নিজের ডিসিশন নিয়ে আমি কিন্তু এতটুকু আসছি। এখন আমি যদি নিজের ডিসিশন না নিতাম, না নিয়ে যদি বসে থাকতাম আর সরকারের দোষ দিতাম যে সরকার আমাকে চাকরি দেয় না, এটা সেটা করে না, নিজের তো চেষ্টা থাকতে হবে। আর নিজের চেষ্টা না থাকলে তো হবে না। এইটা আমরা ভুলে যাই। আমরা শুধু অন্যের উপর দায়ভার দিয়ে দিই যে সরকার কিছু করে না, সরকারি চাকরি দিতে পারে না। সরকারি চাকরি না হোক, আমি বেসরকারি চাকরি করব, বা আমি আমার স্কিল অনুযায়ী আমার মতন করে আমি কিছু একটা করব। সরকারি দিতে হবে, এইটা হলো নিজের অপারগতা প্রকাশ করা, বুঝছেন? এত মূল্যবান সময় স্টুডেন্টরা নষ্ট করে, রাস্তাঘাটে দাঁড়ায় বিড়ি সিগারেট খায়, আহা, তারা আসলে টিচার দিকে সম্মান দেয় না। এই যে আমাদের স্কুলের যেই টিচার ম্যাডামগুলা ছিল, তারা যদি হেঁটে যেত রাস্তা দিয়ে, আমরা যদি সাইকেল দিয়ে যেতাম, তাহলে সাইকেল থেকে নেমে একটা সালাম দিয়ে তারপরে একটু সামনের দিকে হাইটা সাইকেল নিয়ে যায়, তারপর সাইকেল চালায় আবার যেতাম, ঠিক আছে? আর এখন টিচাররা যাইতেছে সিগারেট খাচ্ছে, ডাইরেক্ট টিচারের সামনে সিগারেট খাচ্ছে, তাদের গায়েই বাঁচতেছে না যে টিচার সামনে দিয়ে যাচ্ছে, তার সামনে সিগারেটটা খাওয়াটা কিরকম হয়। তো তারা কিভাবে মানে ভালো মানুষ হবে বা ভালো কিছু করবে, মাথায় আসে না। এই সম্মান করতে দিন দিন কমে যাচ্ছে। সেটাই তো, এগুলা আসলে ভাইয়া টিচার জেনারেশনে ওরা স্পিকিং করাটা মনে হয় প্রাউড। প্রাউড ফিল করে। এখন তো কোনো একটা মেয়েকে টিজ করলে মনে করে সে অনেক স্মার্ট, ঠিক আছে, অনেক বেশি স্মার্ট, মনে করে যে আমি একটা মেয়েকে টিজ করতে পারছি, আমি অনেক স্মার্ট। কিন্তু এটা বুঝে না যে এটা আসলে কতটা নিকৃষ্টতম কাজ। এটা এই জন্যই হয় যে সম্মান বোধ জিনিসটা যখন মানুষের মাথা থেকে উঠে যায়, তখন একটা মানুষ যে কোনো কিছু করতে পারে। আপনি দেখেন, একটা যারা মানুষকে সম্মান করে, তারা কোনোদিন কিন্তু 10টা টাকাও কিন্তু চুরি করতে চাইবে না, রাস্তায় পড়ে থাকলেও ওইটা সহজে নিতে চাইবে না, থাকলেও পেলেও ফকিরকে দিয়ে দিবে। আর যাদের মাথা থেকে সম্মান বোধ উঠে যায়, তারা করে কি, তারা রাস্তাঘাটে ছিনতাই করতে গায়ে বাঁধে না, কানের দুল টান দিয়ে ছিঁড়ে নিয়ে যায়। একটা মানুষের, একটা মহিলা মানুষের বা একটা মেয়ে মানুষের কান ছিঁড়ে যাচ্ছে, ঠিক আছে, তাদের গায়েই বাঁচতেছে না। রিক্সার মধ্যে তারা থাকা চেনের মধ্যে টান দিচ্ছে, রিক্সা থেকে পড়ে গেছে, তাদের গায়ে বাঁচতেছে না। এইটা ভাবে না যে এই লোকটা যদি আমার বোন হতো বা আমার ভাই হতো বা সামথিং এলস কিছু হতো। কারণ তাদের মনুষ্যত্ব উঠে যায়। যখন একটা মানুষের কাছ থেকে মনুষ্যত্ব উঠে যায়, তখন সেই মানুষকে আপনি যতই বুঝান, এই যে আছে না যে মানুষের মধ্যে কলপ পড়ে যায়, মানে হৃদয়ের মধ্যে একটা ইয়ে পড়ে যায়, আস্তর পড়ে যায়, যে আস্তরের কারণে তারা ভালো মন্দ জাজ করতে পারে না। এইটা শুধু ফ্যামিলির দোষ না, এটা ওই বন্ধু বান্ধবের কিছু ইয়ে থাকে। আর এটা হলো বন্ধু নির্বাচন। ভালো বন্ধু নির্বাচন না হলে কিন্তু এই সমস্যা হয়। যেই একটা স্টুডেন্টের একটা বা দুইটা খারাপ বন্ধু আছে, তাহলে তার খারাপ হওয়ার জন্য যথেষ্ট। একজন খারাপ বন্ধু থাকলেই তার খারাপ হওয়ার জন্য যথেষ্ট, ঠিক আছে? আর একজন ভালো বন্ধু হলেই তার লাইফটা সেটেল হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য বন্ধু নির্বাচন করতে পারে না স্টুডেন্টরা। মানে স্মার্ট খুঁজতে যে অভদ্রকে সিলেক্ট করে ফেলে বন্ধু বান্ধব, এই হলো সমস্যা। আল্লাহ জানে, আমার ছেলেও তো বড় হচ্ছে, সে কি হয় না হয় কোনো গ্যারান্টি নাই, বুঝছেন? এটাই যে ভাবি, যাই যে মানুষের ছেলে পেলে এরকম করে, আমার ছেলে যদি এরকম হয় তাহলে কিভাবে কি করব, কিভাবে সামলাবো। ভাইয়া এখন বর্তমানে যারা প্যারেন্ট আছে তাদের মধ্যে সবচেয়ে বড় হুম, বর্তমান প্যারেন্ট। ছেলেটা আসলে কি করবে, মানে আমার তো ছেলে আপনার 4 বছর ধরে চিন্তা করে কথা হতো যে ও ফিউচারে কি ভালো হবে না হবে না। কোনো একটা খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে দেখা গেছে যে বাসায় ঠিক আছে ভালো,
বাইরে গিয়ে যদি অভদ্রতা করে, এটা সেটা করে, তখন কিভাবে? কারণ সবসময় তো সিসিটিভি ক্যামেরা লাগানো সম্ভব না, তাই না? তখন কি করব? এই জন্য মানে ছোটবেলা থেকেই প্যারেন্টিংটা করতে হবে, ভালো মন্দ বোঝাতে হবে, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। বাবা মা সন্তানের জন্য দোয়া করে দেন। আপনার যে ভালো দোয়া, বাকিটা তো আল্লাহ দেখবে। হ্যাঁ, আমার গুরুরা বলে যে বাবা মা দোয়া করলে নাকি অনেক ইম্প্রুভ করে বাচ্চারা। আমাদের মনে হয় শেষ হয়ে গেছে। তাহলে ভাইয়া এটা অনেকাংশ ডিপেন্ড করে পরিবেশের উপরে। পরিবেশটাই মেইন আসলে। যেমন আমি আমার কথাই বললাম, আমি একটা এলাকায় থেকে যেই যেই একই ক্লাসে এক দুই সাবজেক্টে ফেল করতে পারলাম, এই একই সাবজেক্টে আমি অন্য একটা জায়গায় গিয়ে রোল নম্বর পাস হয়ে যায় 40 জন ছাত্রের মধ্যে, এটা কীভাবে সম্ভব? এটা টোটালি পরিবেশের কারণে। ঠিক আছে, টাইম মাফিক পড়তে হয়েছে, টাইম মাফিক স্কুলে যেতে হয়েছে, স্কুলে না গেলে, স্কুলে না যাওয়ার তো কোনো চান্স ছিল না, অনেকেই স্কুলে যেত, তাদের সাথে যেতে হতো। তো টোটালি পরিবেশ। হ্যাঁ, আর আমি মাওনা থেকে যদি স্কুলে নাও যেতাম টের পেতো না, কারণ এত এত মানুষের মধ্যে কে বলবে, কে ইয়ে করবে। আর গ্রামে যেখানে আমি গিয়েছিলাম সেখানে একদিন স্কুলে না গেলেই খবর চলে আসতো স্কুলে যায় নাই। আর ভালো বন্ধু পেয়ে গেছিলাম, রোল নম্বর 1 ছাত্র, সে অনেক ভালো ছিল। ক্লাসে অনেক ছেলে বন্ধু ছিল, বাট সবার সাথে আমি মিশি নাই, দুই একজনের সাথে মিশছি। তো ভালো বন্ধু সিলেকশন হয়েছিল, একই সাথে প্রাইভেট পড়ছি, একই সাথেই সাইকেল চালাইছি, কত কিছু করছি। যাই হোক, কিন্তু কম ভালো কিন্তু ভালো হইতে হবে। হ্যাঁ, এত বন্ধুর দরকার নাই, ভালো বন্ধু একজন দুজন হলেই হলো। ঠিক আছে, আচ্ছা, আমাদের এই যেগুলো সবগুলা লিঙ্ক আপ হয়েছে, এখন আমাদের কি মেনুর মধ্যে লিঙ্ক আপ কি সবগুলা ঠিকঠাক আছে নাকি এগুলো দেখতে হবে। যেমন এই যে এগুলার মধ্যে লিঙ্ক, হ্যাঁ এগুলা মনে হয় আমরা ঠিকঠাকই দিয়েছি। এরপর হলো এগুলার মধ্যে সিঙ্গেল ইভেন্ট, ইভেন্ট সিঙ্গেল প্রাইজিং, টিম ডিটেলস, ডোনেট, এই যে এখানে ভুল আছে। ডোনেটে যাব, ডোনেট রিয়ানদের এলাকায় যাবো ইনশাল্লাহ। অবশ্যই ভাইয়া। কুষ্টিয়া গেলেই ফোন দেবো। কুষ্টিয়া ভেড়ামারা নাকি? না ভাই, আমার কুষ্টিয়া লালন শাহ নাম শুনেন নাই? হ্যাঁ, লালন শাহর মাজারের ওইদিকে। জি জি। লালন শাহর মাজার গেছি তো। লালন শাহ তো অনেক কুষ্টিয়া একটা বিখ্যাত জায়গা। হ্যাঁ, লালন শাহ গেছি, এরপরে হলো রবীন্দ্রনাথের কুটিরে গেছি, কুটির বাড়ি না কি বলে। জি ভাই, আসে মানে কম দূর আর কি, আশেপাশে। হ্যাঁ, হ্যাঁ। লালন শাহের। ভাই আইসেন, সমস্যা নাই। হ্যাঁ, যাবো ইনশাল্লাহ, যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, এই যে এইখানের মধ্যে আমাদের একটু প্রবলেম আছে। হ্যাঁ, কি প্রবলেম বলতে পারবেন? রিয়ন বলো, কি প্রবলেম এখানে? কোনটা ভাইয়া? এই যে এই সেকশনটার মধ্যে কি প্রবলেম, মানে দেখো তো কোনো কিছু দেখতে পারো কিনা। ভাই এখানে তেমন problem মার্জানা রুমা আপু বলতে পারবেন? মানে এগুলো যে চোখের দেখা, হ্যাঁ চোখের দেখা দেখবেন যে পাগলটা মনে একটু ঝামেলা। আরো একজন রাইয়া বলেন, রাসেল ভাই বলেন, এখানে কি 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 এই জিনিসটা আসলে সমস্যা আছে, একটা দুইটা যদি বলতে দেখাইতে পারেন, বলেন তো। just update হ্যাঁ, আর আরেকটা বলেন দেখি। আমি বলবো হ্যাঁ, যে প্রজেক্টের পরে মাঠের পরে স্পেসটা অনেক বেশি বেশি হয়ে গেছে। এই যে এই বাটনের উপরে, তাই তো? জি
যে মাঝখানে স্পেসটা অনেক বেশি মনে হচ্ছে। এটা মনে হয় ডিজাইন এমন ছিল। বেশি ছিল এটা। আমি আসলে যেটা বোঝাতে যাচ্ছি, যেটা গত ক্লাসে বলেছিলাম, যে কোনো সেকশনের মধ্যে পাশাপাশি একই ইমেজ রাখা যাবে না, একই টাইটেল রাখা যাবে না, এগুলা ইনভার্টার রুলস রেগুলেশনের মধ্যে আসে। ঠিক আছে, এখন আমরা ওই টপিকগুলো আলোচনা করতেছি। অলরেডি আমরা একটা টেমপ্লেটের বানানোর পরে আমরা কি কি করছি, সিএসএস এর মধ্যে সিএসএস ইন্ডেক্সিং করছি। এটা এমনিতেই করি নাই, মন চাইছে তাই করি নাই, এটা ইনভার্টার রুলস, এটা দিতেই হবে, করলাম। তারপরে আমাদের সেম টাইটেল রাখা যাবে না, সেম আইকন রাখা যাবে না, সেম ইমেজ রাখা যাবে না, সেম টাইটেল রাখা যাবে না। ঠিক আছে, এগুলাও যদিও সিমিলার থাকলে সমস্যা নাই, এগুলো একটু চেঞ্জেবল করে দিলে ভালো। যেমন এটার মধ্যে 75%, এই জায়গার মধ্যে 75%, এখানেও 75%, এইগুলা কিন্তু ভালো না। ঠিক আছে, আমাদেরকে এখন এই কাজগুলা করতে হবে। রিয়ন বুঝতে পারছো? মার্জানা আপু বুঝতে পারছেন জি ভাই। বিষয়টা কি? এগুলা ইম্পর্টেন্ট। সেম জিনিস রাখা যাবে না, তাহলে এই জিনিসটাকে স্যাম্পল স্যাম্পল মনে হয়, মানে রিয়েলিস্টিক মনে হয় না। হ্যাঁ, আচ্ছা, তো আমরা একটু ফিগমাটা ওপেন করি। ভাই আমি ডিজাইন দেখতেছিলাম যে ডিজাইনে কোনো সমস্যা আছে নাকি। এ তো চোখ দিয়ে খেয়াল করতে হবে যে আসলে কি এখানে আছে। হ্যাঁ, রাসেল ভাই ধরতে পারছেন, ইয়া ভাই ধরতে পারছেন, ভালো ধরতে পারছেন, মোস্তফা ভাই ধরতে পারছেন। যাক, আচ্ছা গাজী ভাই, আপনি কি নতুন জয়েন করছেন আমাদের এই কোর্সে? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি নতুন আজকে সেকেন্ড ক্লাস করতেছি আপনাদের সাথে। আপনি কি উস্তাদ থেকে আসছেন? জি জি। উস্তাদের বেস নাম্বার 6, টিম ডেভেলপমেন্ট যে রানিং টেস্ট আছে। বেস নাম্বার 6 থেকে আসছেন। হ্যাঁ, ঠিক আছে, ওকে, সমস্যা নাই। আপনি যে প্রথম মডিউল থেকেই তো দেখতেছেন ভিডিও, তাই না? আপনি প্রথম মডিউল থেকে যে ভিডিও, যেই ক্লাস, সেই ক্লাসের ভিডিও, ওই ক্লাসের প্র্যাকটিস শেষ করে তারপর পরের ভিডিওতে যাবেন। ঠিক আছে, জি জি। হ্যাঁ, ভিডিও শেষ করে দেন পরের ভিডিও, ভিডিও শেষ করে দেন পরের ভিডিও, এইভাবে যাবেন, হ্যাঁ মানে উইথ প্র্যাকটিস আর কি। আদারওয়াইজ কিন্তু মানে করতে পারবেন না, মিলাতে পারবেন না। হ্যাঁ, হ্যাঁ, আপনার একটার সাথে আরেকটা রিলেটেড। রাইট, মানে একটা দুইটা গ্যাপ দিলে হবে না। আশা করি ওয়ার্ডপ্রেস যেরকম দেখছেন এখানেও এর সাথে ভালো কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, জি জি। আর অনেক ভালো লাগছে। কয়টা ভিডিও দেখছেন? আমি 4 নম্বরে প্র্যাকটিস করতেছি এবং দেখতেছি। আচ্ছা হিরো সেকশনে আসছে। আচ্ছা এই আচ্ছা, সেকশনটা প্রায় শেষ, সার্ভিস সেকশনে যাব। ও ও, তাহলে তো মানে 4 নাম্বার মডিউলে আছেন, তাই তো? জি জি। তাহলে কি আপনার ইগুলা শেষ, মানে হোম পেজ তো শেষ হয় নাই, হোম পেজে আসছেন মাত্র, তাই তো? হোম পেজ সেশনে হিরো সেকশন চলতেছে। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এখান থেকে আমরা টাইটেলগুলো নেই, টাইটেলগুলো এখান থেকে। আচ্ছা, এখান থেকে টাইটেল না নিয়ে আমরা একটা চ্যারিটি ওয়েবসাইট, ইউএসএ অথবা আফ্রিকা, এই দেখেন, এগুলো হচ্ছে রিয়াল চ্যারিটি ওয়েবসাইট। ঠিক আছে, রিয়াল চ্যারিটি ওয়েবসাইট, এগুলোর মধ্যে আমরা দেখি কোনো টাইটেল পাই কিনা। রিয়াল চ্যারিটি, একদম রিয়াল চ্যারিটি। এই দেখছেন, চ্যারিটি ওয়েবসাইট মানে আপনার গরিব তাদেরকে হেল্প করা, এটা সেটা করা। আচ্ছা, এখানের মধ্যে পাবো না, আমাদের ফিগমা থেকেই একটা একটা করে নেই, সমস্যা নাই। এখানের মধ্যে আমাদের দুইটাই শেখা হয়েছে। এক্সপ্রেসে তো অনেক এডুকেশন দেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে। আর এটা তো এক্সডক্স হলে অ্যানিমেশন, এটা সেটা করার জন্য, আর এটা হচ্ছে বিভিন্ন প্রকারের শেপ ইউজ করে। এই টেমপ্লেট যিনি কমপ্লিট করতে পারবে তার অনেক কিছু জানা হয়ে যাবে, তার কাছে এক্সডক্স কিছুই না। ঠিক আছে, এইটা যে কমপ্লিট করতে পারবে তার কাছে এক্সডক্স কিছুই না। এক্সপ্রেসে শুধু বড় বড় ইমেজ শেপ দেওয়া হ্যাঁ, আর text। এক্সডক্স এটার কাছে কিছুই না। এটাই একটু ট্রাই করতেছি, যেটা তো এখন আপনি এটা শেষ করছি চ্যারিটিটা। আমি চাইতেছি যে আমি নিজে এটা দেখব কতক্ষণ লাগে। হ্যাঁ, আমি এটা শেষ করে আমি এটা তারপরে এইটা সবার
রাইট, সবার প্রতি রিকোয়েস্ট থাকবে। ডিজাইনটার কথা একটা বলবো। রাইট রাইট, আপনারা সবাই ট্রাই করবেন যে ভিডিও দেখে তো প্র্যাকটিস করলেনই, তাই না? ভিডিও দেখে তো প্র্যাকটিস করলেনই, এখন ভিডিও দেখা ছাড়া কতটুকু করতে পারছেন এটাই হলো দেখার বিষয়, ঠিক আছে? ভিডিও দেখা ছাড়া কতটুকু করতে পারছেন এগুলা হচ্ছে দেখার বিষয়। আচ্ছা, ফ্যামিলি প্ল্যানিং এখানে কি দেওয়া আছে? এখন এই যে এইগুলা টাইটেল চেঞ্জ করা এইগুলাই তো অনেক সময়ের কাজ। আচ্ছা, এইটা দিব হলো, এটা হলো কম দিলাম, ফ্যামিলি প্ল্যানিং, ঠিক আছে। আর এখানের মধ্যে এটা আমাদের 5 দিয়ে দিলাম। আচ্ছা, এগুলো টাইটেল তো আসলে এখানে ম্যাচিং হবে না, কারণ এই যে টাইটেলগুলো তো ভেঙে যাবে। যদিও আসলে ভেঙে গেলেও সমস্যা নাই। বলেন তো কেন সমস্যা নাই? কারণ আমার এখানে তো স্পেস আছে, তাই না? খুব বেশি অসুবিধা হবে না। রিডেবল হলে হ্যাঁ, এগুলা এখন আমাদের যে কাজটা চলতেছে এগুলো হলো ফিনিশিং টাস্ক, ঠিক আছে? এই ফিনিশিং টাস্কগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো একটু কেয়ারফুলি করতে হবে। ভাই এক্সবক্স থেকে অনেক অ্যাডভান্স স্কিল শিখতে পারছি প্রথমের দিকে। তাই নাকি? ওখান থেকে সাহস হয়েছিল আর কি। হ, আমারও কষ্ট হয়েছে অনেক, আমারও বেশ কষ্ট হয়েছে। আমি আসলে এত যে কষ্ট হবে বা এত যে সময় লেগে যাবে আমি আসলে নিজেও বুঝি নাই, ঠিক আছে? আমি ভাবছিলাম না শেপের জন্য এই শেপ টেপ করে কাজ করতে গেলে অনেক সময়, যত বেশি কম্পোনেন্ট, এইগুলোর মধ্যে এখনো লিঙ্ক দেই নাই, যত বেশি কম্পোনেন্ট তত বেশি সময়। এটা শেপের জন্য তাপবির ভাই আর তাপজিৎ ভাই এমন জ্বালাইতে পারেনি। তাই না? আমাকে এটা করে দেন জি ভাই। আমি মনে করতাম যে ওনারা তো ঠিক নাই কাজ করে। যেহেতু তাপজিৎ ভাই লোগো ডিজাইন করে তো আমাকে শেপ বানায় দিছিল। এটা হয়েছিল পরে। এক্সিকিউট কন্ট্রোল এটা হয়েছিল। কোনটা? এই হোম পেজের? জি 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 প্রথমের দিকে না, প্রথমের দিকে হোম টুলের শেপ গুলো ও মাস্কের কথা বলছি, মাস্কের থেকে আচ্ছা, এই যে এখানের মধ্যে আমাদের এই জিনিসগুলো হচ্ছে, ঠিক আছে? এখন আমাদের কাজ হচ্ছে যে 75 এগুলো আছে, তো এগুলাকে সাইজ করতে হবে। হ্যাঁ, তো এই যে এখানের মধ্যে 35 55 এরকম করে আছে, আমাদের এখানে সব 35 এইভাবে থাকলে কিন্তু অ্যাপ্রুভ হবে না, রিজেক্ট করে দিবে। হ্যাঁ, আহ, আমাদের এগুলো একটু ঠিক করি। এটা হলো এই যে 75 এখানের মধ্যে আমরা দিব হলো এটা 35% পর্যন্ত দিব, মানে যত জায়গায় 75 আছে 35% করে দিব। 35 এটা টার্গেট হচ্ছে 35, উঠছে হলো 13,000 এরকম। এই যে 35,000 টার্গেট, 13,000 টাকা উঠছে। এই যে গোল গোল, এটা প্রবলেম না? গোল এখানে হবে রেস্ট। এগুলাই তো ডাইনামিকে দেখাবো, এগুলার ডাইনামিক করতে অবস্থা খারাপ আছে। তো ওয়ার্ডপ্রেসের কোর্সের মধ্যে এগুলা যখন ডাইনামিক করব তখন অবস্থা খারাপ হবে আমার। গোল রেস্ট, কি ইউজ করবে এখানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কিরকি তো ইউজ করবোই, কিরকি মাস্ট বি ইউজ হবে। এসটিএফ, থাকছে না ফাংশন টাংশন অনেক বিষয় তাই না? প্রথম তো জি ভাই প্রথম তো তবে চেষ্টা করলে সমস্যা নেই তবে ভালো লাগে না কাজ করলে? জি ভাই
নতুন শেখা হচ্ছে মানে ক্ষুধা আর কি, ক্ষুধা নতুন জিনিস শেখার ক্ষুধা। দিনে কত ঘন্টা সময় দেওয়া উচিত আমাদের জন্য অফিস এক মাসে ফুল কমপ্লিট করতে, মানে ফুল না মানে আপনার ভিডিও কমপ্লিট করতে? এখন যেটা এখন ডিপেন্ড করে ভিডিওর কোয়ালিটির উপরে, ভিডিওতে কীরকম দেখানো হচ্ছে। কিন্তু এইখানে তো আমি একদম মানে সেরকম আকারে দিব, কারণ এইখানে তো আমি একদম স্ক্র্যাচ থেকে দেখাবো, তো এটার মধ্যে আমার পরিশ্রম হলেও আমি চাচ্ছি এমন একটা ভিডিও রাখতে যেটা একদম জিরো থেকে একদমই এরকম প্রফেশনাল মানের একটা থিম বানিয়ে সেটা আমি রেডি করব। মানে এটা আমার নিজেরও একটা ইচ্ছা। এর আগের যে কোর্সগুলো ছিল এগুলো তো দেখা গেছে একটা রেডি থিমের উপরে কাজ করছি, তো রেডি থিমের উপরে কাজ করছি। আমি চাচ্ছি যে রেডি থিমের উপরে না, একটা 16 আমি চাচ্ছি যে যে একদম জিরো থেকে ফোল্ডার ক্রিয়েশন করবো, যেমন HTML এই কোর্সের মধ্যে যেমন একটা ফোল্ডার ক্রিয়েশন করছি, তারপরে স্টাইল CSS ইন্ডেক্স HTML করে করে এতটুকু আসছে কিন্তু, তাই না? ওইখানেও এরকম। এখন এটা ডিপেন্ডেন্ট, বাট আমার মনে হয় সর্বোচ্চ 2-3 ঘন্টা যিনি প্র্যাকটিস করবে এর জন্য এনাফ। 2-3 ঘন্টা প্র্যাকটিস করলে এনাফ পার ডে, ঠিক আছে? 2-3 ঘন্টা, হ্যাঁ 2-3 ঘন্টা প্র্যাকটিস করলে এনাফ, এর বেশি লাগে না, এত এত লাগবে না। বাট আমি মনে করি HTML এর সাথে ওয়ার্ডপ্রেস ইজি, ঠিক আছে? এই যে ভাই ওস্তাদ থেকে আসছেন, গাজী ভাই, HTML এর চাইতে কিন্তু ওয়ার্ডপ্রেস ইজি। আপনারা যখন HTML শিখে যাবেন, যখন ওয়ার্ডপ্রেস করবেন তখন বুঝবেন যে কারণ কি, কারণ HTML এ যত দিক খেয়াল করতে হয় ওয়ার্ডপ্রেসে তত দিক খেয়াল করতে হয় না। ওয়ার্ডপ্রেসে শুধুমাত্র আমাদের কন্টেন্টটা ডাইনামিক করতে হবে, ঠিক আছে? এটা রেসপন্সিভে কী হয়েছে না হয়েছে সেটা চিন্তা করতে হবে না, কিন্তু সাইট ফিনিশিং করতে গেলে রেসপন্সিভের দরকার পড়বে, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসে আসলে জিনিসটা জাস্ট মনে রাখা কিভাবে কোনটা কিভাবে কি ইউজ করব, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস হলো এরকম। আর রাসেল ভাই, আপনার ওয়ার্ডপ্রেস কিরকম শিখছেন? যা কিছু শিখছিলাম তা সব ভুলে গেছি। তাই নাকি? কেন HTML শিখতে এসে ওয়ার্ডপ্রেস ভুলে গেছেন? ওইখানে তো আমি আপনার লাস্টে আপনার 2 মাস পরে আচ্ছা, এইখান থেকে তো কিছুই নিলাম না, শুধু আপনি কাজ করলেন দেখলাম। ওহো, তারপর ভাবছিলাম যে এটা শেষ করে তারপরে ওইটা সাথে আপনার একবারে আর এটার জন্য আমরা যদি না বুঝি তাহলে তো আমরা কাজ করতে পারি। এখন আপনার কাছে কি মনে হয় আসল ভাই, যদি আপনি HTML CSS না শিখেন তাহলে কি পরিপূর্ণ ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবেন? আপনার কাছে কি মনে হয়? ভাই HTML CSS ছাড়া ভাই কখনো সম্ভব আপনার ওই PHP দেখলাম আপনার এখানে ডাইনামিক বেশি বেশি হ্যাঁ, প্রত্যেকটা তো খুব হালকা, এইখানে পুরাটা নিজে ডিজাইন করে নিয়ে আপনি আপনার ওই ডাইনামিক বুঝলাম আগে যে আমরা করতে করবো আপনার তারিখ হ্যাঁ, হ্যাঁ, তা ঠিক। একটা মার্কআপ মডিফাই করার এক্সপিরিয়েন্সটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তাই না? মার্কআপ মডিফাই না করতে পারলে ওয়ার্ডপ্রেস করতে পারবেন না, তো কিভাবে করবেন বলেন? আমি ভাই নিয়ে করি ক্লাস করতে ভাই কিছু বুঝি না, শুধু চোখে টাকা দেবে। এটার কারণ হচ্ছে HTML CSS ভালো করে না জানার কারণে। আমি তো মানে অ্যাডমিশন নেওয়ার আগে আমি বলছিলাম যে আপনি এই না, এখন ওটা হলো একটু পরিশ্রমটা বেশি হয়ে যায় নতুনদের জন্য, কিন্তু HTML CSS জানা থাকলে কিন্তু এই 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 কষ্টটা হতো না।
তাই না? হ্যাঁ, বেশি করে আমাদের দেশে নাম থাকলে আপনার নদীতে সাঁতার কাটার মতো, বড় নদীতে সাঁতার কাটার মতো। হ্যাঁ। যেটা আমার ক্ষেত্রে হয়েছে। ও মানে এস্টিমেল সিএসএস না শিখে তাই তো, যদি ওয়ার্ডপ্রেসে যাওয়া হয়। আপনার ওই যে চিন্তা করছিলেন, ওটা করছিলাম আমি। করার পর আমার মনে হলো যে আমি আসলে নদীতে সাঁতার কাটছি, মানে মাছ নদীতে সাঁতার কাটছি, আচ্ছা। মাথার উপর দিয়ে যাচ্ছে। বিশেষ করে সিএসএস গুলো দিতে পারতাম না ঠিক। পরে আপনার না জানার কারণে। হুম, সেটাই আসলে নতুনদের জন্য একটু পরিশ্রমটা বেশি করতে হয়। অনেকে কিন্তু নতুন হিসেবেও করতে পারে, কিন্তু সে যদি যদি এরকম থাকে যে আমার প্র্যাকটিস ছাড়া আমার আর কোনো কাজ নাই, তার জন্য পসিবল। ঠিক আছে, একটা মানুষ জব করে, সে এসটিএমএল সিএসএস কিছু জানে না, কিন্তু ওয়ার্ডপ্রেস কোর্সে ভর্তি হয়েছে, তার জন্য কিন্তু প্রবলেম। গাজী ভাই আপনি কি বলেন? কারণ তার হাতে তো এত সময় নাই এসটিএমএল ওয়ার্ডপ্রেস দুইটা একই সাথে প্র্যাকটিস করা। ধরেন একজন স্টুডেন্ট, তার হাতে প্রচুর সময়, সে এটা কিন্তু কভার আপ করতে পারবে, কিন্তু তবুও একটু হলেও কষ্ট হবে না তা না। কারণ মানে এসটিএমএলটা কভার করাও যে মুখের কথা, বিষয়টা কিন্তু এরকম না। ঠিক আছে, এসটিএমএলটা কভার করাও যে মুখের কথা এরকম না। এখন ঠিক আছে, যদি আপনি এতটুকু সিএসএস করতে চান তাহলে তো এটা কোনো বিষয় না, এটা তো এই এতটুকু তো করা কোনো বিষয় না। কিন্তু আপনি যদি এরকম কমপ্লেক্স জিনিস সাজাতে চান, মনে করেন এরকম একটা কমপ্লেক্স জিনিস আপনি মিলাতে যাচ্ছেন, তাহলে কি করবেন যদি নলেজ ভালো না থাকে? ঠিক আছে, এই সেকশনটাই তো আপনি মিলাতে পারবেন না, আপনি তো এই সেকশনটাই মিলাতে পারবেন না সিএসএস দিয়ে, যদি আপনি ভালো না বুঝেন। এই যে এটা শুধু ফন্ট সাইজ আর মার্জিন প্যাডিং জানলেই কি এটা করা সম্ভব? কোনোভাবেই সম্ভব না। সেক্ষেত্রে আমার মতো আমার এসটিএমএল সিএসএস এর কন্টেন্ট ফিরে আসতে হবে। শুধু ফন্ট সাইজ আর মার্জিন গ্রেডিং জানলেই যদি এসটিএমএল সিএসএস জানা হয়ে যায়, তাহলে সবাই এসটিএমএল সিএসএস পারে, বুঝছেন? তাহলে সবাই পারে। যাই হোক, আজকে আমরা এতটুকু করলাম। আমাদের আরো কিছু কাজ বাকি আছে, খেয়াল করেন। এখানে দেখেন তো কি ভুল, আমাকে দেখান। এই যে সেম ইমেজ, Content same, English same, all same. না, কন্টেন্ট সেম না। এই যে এটা দেখেন, এটা চেঞ্জ আছে। Image হ্যাঁ গুলো প্যারাগ্রাফ তো same. সেম। প্যারাগ্রাফ সমস্যা নাই, প্যারাগ্রাফে অসুবিধা হবে না। টাইটেলটা ইম্পর্টেন্ট। এই যে টাইটেলটা তো চেঞ্জ করলাম, এখন আপনাদের সাথে কথা আমি কিন্তু কথা বলছি ঠিকই, কিন্তু কাজ করে গেছি। ঠিক আছে, সে আলাপবাদ, কাজ থামাই নেই। ঠিক আছে, কারণ এগুলো তো বেসিক জিনিস, এগুলোতে আর কি বুঝাবো, এই জন্য জাস্ট চেঞ্জ করছি। এই এখানের মধ্যে আমাদের ইমেজের সমস্যা আছে, তার মানে আমাদের এই হোম পেজের মধ্যে আমাদের এই ট্যাব সেকশনের ইমেজ চেঞ্জ করতে হবে। আমাদের হোম টুতে যদি যাই, এখন হোম টুতে যাওয়ার পর, হ্যাঁ হ্যাঁ, আরও ক্লাস হবে। আমি এগুলা অন দ্য রেকর্ড করে ফেলবো কালকে, দেখি অফিসে গিয়ে আমি এগুলো অন দ্য রেকর্ড এগুলো চেঞ্জ করে ফেলবো। এগুলো আপনাদের মানে লাইভ ক্লাসেই হতে হবে, বিষয়টা এরকম না। এরপরে এই যে দেখছেন, খেয়াল করছেন টাইটেল, এই যে টাইটেলগুলো সেম, এই যে এইগুলো টাইটেল সেম, এগুলো চেঞ্জ করব। আজকে এতটুকু থাকুক, নেক্সট ক্লাসে মঙ্গলবারে আবারই হবে আমাদের ক্লাস। মঙ্গলবারে আমরা পরের টপিকে যাব। আমাদের ডকুমেন্টেশন করা বাকি আছে, প্লেস হোল্ডার করা বাকি আছে, প্যাকেজ তৈরি করা বাকি আছে, কাজ আছে এখনো, হ্যাঁ অনেক কাজ আছে। আজকে এতটুকুই থাকুক, নেক্সট মঙ্গলবারে আবারই হবে। আমি কালকে রেকর্ডেড ক্লাস দিব একটা আপনাদেরকে। ঠিক আছে, আর কেউ কিছু বলবেন? মার্জিনা আপু কিছু বলবেন? রিয়ন? ভাই, হ্যাঁ অন্য একটা কথা, মানে ক্লাসে যায়। বলেন। কারণ ওই আমাদের মানে যে সেক্টরে কাজ করি, এই সেক্টরে তো অলরেডি আপনার এআই কোর্স সব কিছু মানে নেওয়ার উপর। এই সেক্টরে কি আপনি এই কোর্স কিভাবে করি? এখন আসলে বিষয়টা এআই, এটা তো আসলে অন্যরকম প্রশ্ন। এখন এআই আসছে ঠিক আছে, এখন এআই যদি কোনো প্রবলেম করে তাহলে সবারই প্রবলেম হবে, আর যদি প্রবলেম না করে তাহলে কারো কিছু হবে না। তবে এটা সত্য যে এআই কার কার জন্য ডেঞ্জারাস,
যারা একদম নতুন টুকিটাকি কাজ করে ইনকাম করতো, যেমন কাস্টমাইজেশন কাজ করে, ধরেন ডেভেলপমেন্ট না, কাস্টমাইজেশন কাজ করে তাদের জন্য একটু প্রবলেম হবে। যারা কোনো রকম অল্প কিছু শিখছে, অল্প কিছু শিখে তারা কাজ করতে চাইতেছে, তাদের জন্য সমস্যা হবে। কিন্তু যারা মূলত প্রোগ্রামিং না শিখে শুধু এআই দ্বারা সব কিছু করতে যাচ্ছে, তাদের জন্য প্রবলেম হবে। দিন শেষে প্রোগ্রামিং জানতে হবে আপনাকে। যদি ওয়েব ডেভেলপমেন্ট সেক্টর থাকতে চান, আপনি ওয়ার্ডপ্রেস করেন, লারাবেল করেন, যেটাই করেন না কেন, আপনি পিএইচপির কোর কনসেপ্ট জানতে হবে। কারণ কি, এআই দ্বারা যে জিনিসটা আপনি বানাবেন সেই জিনিসটা আপনার মতন করে হবে না, সেই জিনিসটা কিছু না কিছু মডিফাই আপনাকে করতে হবে। তো মডিফাই যে করবেন, সেই একটা বড় একটা কোডকে যে আপনি মডিফাই করবেন, ধরুন এআই আপনাকে কোডটা বানিয়ে দিয়েছে, সেই মডিফাই করার নলেজটা গেইন করার জন্য আপনাকে প্রোগ্রামিং জানতে হবে। এই জন্য যারা একদমই টুকিটাকি কাজ করে সামনের দিকে আগাতে চাইতো, তারা ঝরে পড়ে যাবে, তারা সামনে আগাতে পারবে না, এটা হলো মেইন কথা। তবে এআইকে আলটিমেটলি আগে যেমন গুগল সার্চ করে আমরা গুগল থেকে বিভিন্ন ধরনের ডাটা নিতাম, এখন এআই দ্বারা এই ধরনের জিনিসপত্র হচ্ছে। এখন এআই যদি একটা ফুল রেডি ই কমার্স সাইট বানিয়ে ফেলতে পারে, তাহলে সেটা হবে কি, আসলে একজন মানুষ যেরকম চাচ্ছে হুবহুব ওইরকম হবে না। মানে কাস্টম বিল্ডের মতন করে অনেক সময় এটা হবে না, হলেও এটা আরও অনেক পরে, সেটা অনেক সময় লাগবে। এখন ওইটার কথা চিন্তা না করে আমাদেরকে যদি কারা টিকে থাকবে, যে বললাম যে প্রোগ্রামিংয়ে যারা ভালো তারা টিকে থাকতে পারবে, আর যারা প্রোগ্রামিংয়ে ভালো না, এই হাতুড়ি শিখে, মানে কি বলে এটাকে, জোড়াতালি দিয়ে শিখে যারা সামনে আগাতে চাইছিল, তারা সামনে আগাতে পারবে না। একমাত্র সলিড নলেজ যাদের আছে তারাই একমাত্র টিকে থাকতে পারবে। এই জন্য আমি যদি পিএইচপি দিয়ে কোনো কিছু করতে চাই, তাহলে পিএইচপির বেসিক নলেজটা আমাকে ভালো জানতে হবে। জাভাস্ক্রিপ্ট দিয়ে কিছু করতে চাইলে জাভাস্ক্রিপ্ট দিয়ে ভালো নলেজ জানতে হবে, তাহলে সে মার্কেট টিকে থাকতে পারবে বেশি করে। হ্যাঁ, এখন তা না হলে যদি এআই আমি ইউজ করতে পারবো, এআই দিয়ে সব কিছু করতে পারবো, কিন্তু এআইয়ের কোড মডিফাই করতে পারবো না। কোড মডিফাই করতে হলে অবশ্যই আমাকে কোড জানতে হবে, ঠিক আছে? আমি কি চিন্তা করতেছি সেটা তো এআই বলতে পারবে না। সো কোড মডিফাই করতে হলে কোড সম্বন্ধে জানতে হবে। মানে এগুলো নিয়ে আসলে ভেবে লাভ নাই। হ্যাঁ, মানে মানে স্কিল জানা থাকলে কোনো সময় অসুবিধা হবে না। কারণ আপনি দেখেন, এআই যে বানাচ্ছে, সেও তো একটা প্রোগ্রামিংয়ের একটা 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 মডেল দাঁড় করে সেই জিনিসটা করছে। হ্যাঁ, এআই তো অটোমেটিক এসা জিনবুতে এসা দিয়ে যায় নাই। তো বিষয়টা হবে দিন শেষে এমন, মানে এআই ইউজ করে হয়তো বা কোনো একটা সফটওয়্যার বানাতে হবে, এআই ইউজ করে হয়তো বা কোনো একটা জিনিস বানাতে হবে, বা এআই ডিপেন্ডেন্সি করে কোনো একটা কিছু বানাতে হবে। আমাদেরকে আস্তে আস্তে ওইরকম টাইপের কিছু একটা শিখতে হবে। মানে প্রোগ্রামিং, দিন শেষে প্রোগ্রামিংটা জানতে হবে। প্রোগ্রামিংটা জানলেই মার্কেটে টিকে থাকতে পারবেন। আর যদি বেসিক টুকটাক, এটা বারবার বলি, টুকটাক শিখে সামনে আগাতে চান, তাহলে হবে না। বুঝতে পারছেন ভাই? বলেন, এগুলো নিয়ে আসলে চিন্তা করে লাভ নাই। হ্যাঁ, এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করে লাভ নাই। মাহমুদুল ভাই বলেন। হ্যাঁ, যে AI দ্বারা তো আর সবকিছু তার হয় না, না। মানুষের মাধ্যমে এটা টেস্ট করে। অবশ্যই। কিন্তু ওটা তো তাও সফটওয়্যারটা তো তার সাপোর্ট করে। এআই এআই তো মেশিন থেকে যেটা দিবে সেটা কি মানুষের মতন করে হবে কোনোদিন? মানুষের মতন করে হবে না। যা ভাই বলেন, একটু শর্টকাটে বলেন, জুবাইর ভাই বলেন। জি, আচ্ছা, ওই HTML টেমপ্লেট যে JS এ কাজ করতে চাই, যেমন স্লাইডার গুলো আমি ফ্লিপটি বা হচ্ছে কি যে স্লিপ স্লাইডার দিয়ে করলাম, আর হচ্ছে কি যে মানে যে ছোটখাটো মানে যেগুলো আমি যে করি দিয়ে করতেছি সেটা আমি ডাইরেক্ট JS দিয়ে করলাম, তাহলে কি ওটা কোনো সমস্যা হবে? না, আরো ভালো হবে, আরো ভালো হবে, কোনো সমস্যা নেই। আপনি যদি ডিরেক্ট জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে আপনার মানে কোডটা রান হলেই হলো, মানে উইদাউট কনসোল এরর ছাড়া যদি আপনার কোডটা রানিং হয় তাহলেই ওকে। আপনি যে কোড দিয়ে করেন, জাভাস্ক্রিপ্ট দিয়ে করেন, কোনো সমস্যা নেই। জাভাস্ক্রিপ্ট দিয়ে করলে তো আরো ভালো, বুঝতে পারছেন? এখন যে কোড দিয়ে লোডটা কম হবে। হুম। এখন যে করে দিয়া কেন করা হয়, যে করে দিয়া করলে ইজিভাবে মেনটেন করা যায়, মানে জাভাস্ক্রিপ্টের সাথে ইজি ওয়েতে মেনটেন করা যায়। কারণ লাইব্রেরি মানুষ কেন ইউজ করে? ইজি করার জন্য। এখন লাইব্রেরি ইউজ করার কারণে যদি আমার কঠিন হয়ে যায় জিনিসটা, তাহলে তো হলো না, তাই না? বিষয়টা হবে এরকম। সো জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি করতে পারেন আরো ভালো, আমি আরো অ্যাপ্রিসিয়েট করব। জি জি, থ্যাংক ইউ। মাহাদুল ভাই, জুবাইর ভাই, আপনি কি উস্তাদ থেকে আসছেন? জি জি, আমি উস্তাদ থেকে আসছি। আমি লাস্টে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি কি আমাদের HTML বেসের কয়টা ভিডিও দেখছেন?
আমি হচ্ছে 3টা মডিউল দেখছি। আহ, 3টা মডিউল থেকে কেমন শিখছেন বলেন? আমি তো অলরেডি হচ্ছে গিয়ে যে কোনো রকম মানে স্ট্রাক ছাড়াই আমি একটা ডিজাইন তৈরি করছি, মানে হচ্ছে গিয়ে ফিগমা ছাড়া বিভিন্ন সাইট দেখে। তো আর কি ওইটা আর কি এটা দেখতেছি আমার আর কি এটা দরকার, সেটা হচ্ছে গিয়ে যে আর কি বুটস্ট্র্যাপ যে কোয়েরি ছাড়া হচ্ছে র এইচটিএমএল সিএসএস দিয়ে আর কি স্ট্রাকচারটা দাঁড় করানোর একটা প্র্যাকটিস আর কি করতেছি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটাই করেন সেক্ষেত্রে তাহলে আমাদের কোর্স থেকে আপনি তাহলে কি শিখবেন তাহলে আলটিমেটলি? জি, বুঝি না। মানে আপনি যদি নিজস্ব কাস্টম ভাবে একটা জিনিস বানান তাহলে তো আমাদের কোর্স থেকে মনে হয় খুব বেশি আপনি হেল্প পাবেন না। হেল্প পাবেন আমার, কারণ আমরা তো এখানে জি। আমরা তো বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ইউজ করে কাজ করছি। জি না, ওইটা সমস্যা নাই। অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে যে ফুল একটা প্রজেক্ট আমার কোনো সময় এভাবে করা হয় নাই। রাইট। মানে হচ্ছে আমি ফ্রন্ট এন্ড শিখছি, বাট কথা হচ্ছে যেমন এখানে ডিসপ্লে ফ্লেক্স এর কাজগুলো কোথায় কি, দেন হচ্ছে ম্যাক্স উইথ এর কাজগুলো কোথায় কি, এগুলো আর কি ক্লিয়ার ছিল না। আচ্ছা তো আচ্ছা, এগুলো তো আসলে এগুলা কি ক্লিয়ার হচ্ছে? আপনার কি ক্লিয়ার হচ্ছে এগুলা? জি 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 জি। আমি এগুলোতে দেখতেছি যে আমি এতক্ষণ যে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে আমি এখন যতটুকু করছি ডিসপ্লে ফ্লেক্স দিয়ে করছি আর কি, আচ্ছা ম্যাক্স উইথ দিয়ে। আচ্ছা তো ওইগুলো আর কি প্র্যাকটিস করা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটার উপরে যেন একটা ঠিক আছে, শিখতে থাকেন, আছে। সমস্যা নাই। তবে অনেক কিছু আপনি ভিডিওগুলো দেখেন, হ্যাঁ ভিডিওগুলো দেখলে অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে? জি, জি, জি। না, আমি কন্টিনিউ দেখবো। আমি যে এই করেছি 3 মাসের ভিতরে আমি সবগুলো শেষ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ করে ফেলবেন, কারণ এখানে অনেক কিছু জানতে পারবেন, অনেক অনেক কিছু কাস্টম, অনেক সিএসএস জানতে পারবেন। মাহাতুল ভাই কিছু বলতে চাচ্ছিলেন? না, এই যে হ্যান্ড রাইজ করছিলেন তো তাই। ঠিক আছে, ওকে, তাহলে ভালো থাকেন, নেক্সট ক্লাসে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।